আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে জিজ্ঞাসা, আর সাথে আছে আমি পাশা খন্দকার। আপনাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, বরাবরের মতো আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত যে অতিথি আছেন তিনি এসেছেন পর্তুগাল থেকে। তিনি একজন বাংলাদেশি পর্তুগিজ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং শুধু কমিউনিটি অ্যাক্টিভিস্ট না, তিনি বর্তমানে পর্তুগালের মেইনস্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত আছেন এবং একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তা আমরা তার সাথে আজকে বাংলাদেশিদের ইউরোপের অবস্থান এবং ইউরোপের অবস্থানের সমস্যা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলব। তো আসুন আমাদের আলাপচারিতা শুরু করি। আমাদের আজকের অতিথি পর্তুগাল প্রবাসী জনাব রানা তসলিম উদ্দিন। জনাব উদ্দিন, আপনি কেমন আছেন? ধন্যবাদ। জি, ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো পর্তুগালে আছেন কতদিন হয়, কত বছর হলো আপনি আছেন এখানে? আমি সিন্স 90 থেকে পর্তুগালে আছি, প্রায় 24 বছর। 24 বছর থেকে আছেন পর্তুগাল। তো আপনি পর্তুগিজ, তাই না? জি, আমি অলমোস্ট 20 ইয়ার্স পর্তুগিজ। আচ্ছা, পর্তুগিজ। তো আমাদের বাংলাদেশি সংখ্যা কত পর্তুগালে? বর্তমানে আমাদের প্রায় 1003 আছে, কিন্তু এটা গত 2010 পর্যন্ত 15,000 পর্যন্ত ছিল, কমে গেছে। জি, কমে গেছে। আচ্ছা, তো আমাদেরকে একটু বলেন, বর্তমানে বাংলাদেশিদের অবস্থান পর্তুগালে কি অবস্থায় আছেন ওনারা? সামাজিক অবস্থান এবং লাইফস্টাইলটা কীরকম? জি জি, পর্তুগালটা আসলে আমরা কয়েকজন লোক, 4 থেকে 5 জন লোকই প্রথম 90-তে অবস্থান নেই। আমি প্রথম 90-তে যাই, তখন এখানে লোকজন ছিল না। তো 1993-তে গভর্নমেন্ট প্রথমবারের মতো লিগ্যালাইজেশন এক্সট্রাঅর্ডিনারি জারি করে, যে সমস্ত লোক আমাদের দেশে আছে ইলিগেল অবস্থায় তাদেরকে আমরা লিগেল করে নেব। তো ওই সময় আমাদের লোক তো ছিল না, কিন্তু আমাদের লোক পর্তুগালে ছিল না, আফটার ইউরোপের প্রত্যেকটা দেশে আমাদের লোক ছিল। তো ওই সময় 183 জন লোক আমাদের পর্তুগালে চলে আসে, ইউরোপের জার্মান, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, ইভেন ইউকে, বিভিন্ন জায়গা থেকে আসার পরে তারা ওখানে আপনার ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করে, এবং উইদিন 6 মান্থ বা 7 মান্থের মধ্যে তারা ওখানে রেসিডেন্ট পারমিট পেয়ে যায় থাকার। তো এর মধ্যে কিছু লোক যারা যে জায়গা থেকে এসেছিল সহসা জায়গায় ফিরে গেছে, আর কিছু লোক রয়ে গেছে। আচ্ছা, ফিরে ডকুমেন্টেশন করার জন্য মেইনলি এসছে, কিন্তু 1 বছর পর তারা নিজস্ব জায়গায় থাকতে না পেরে পরে পর্তুগালে চলে আসে। আচ্ছা, তো পর্তুগালে আসার পরে খুব ক্রাইসিস অবস্থা থাকে, তাদের কাজ থাকে না, এবং বিভিন্ন ধরনের ন্যারো কাজ করতে হয়, ফুল বিক্রি করতে হয়, রাস্তায় বসে কিছু বিক্রি করতে হয়, এরকম অড জব করতে হয়। যখন 96-এ মধ্যে আমাদের লোক সংখ্যা প্রায় 1000-এর মতো হয়ে গেল, আর এর মধ্যে গভর্নমেন্ট আরেকটা ডিক্লেয়ার দিল যে লিগ্যালাইজেশন এক্সট্রাঅর্ডিনারি 96, যে যারা ইলিগেল আছে তাদেরকে আমরা লিগেল করে নেব। আর সেটা ছিল আপনার পপ জন পল, উনি পর্তুগাল ভিজিট করেছিলেন এবং বলছিলেন যে তোমাদের দেশের যত ইলিগেল লোক আছে তাদেরকে লিগেল করে নাও, যে মানবিক কারণে। তো তখন আমাদের ওই লিগেলের কারণে ওই মুহূর্তেই তখন প্রায় 3000-এর মতো লোক হয়ে যায়, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আসে। এই মাত্র শুরু হলো 96 থেকে পর্তুগালের বাঙালিদের। তো ওটা 15,000-এ পৌঁছালো কিভাবে? এখন এই ধীরে ধীরে লোকজন আসতে আসতে ফ্যামিলি ভিসা নিয়ে আসছে। হ্যাঁ, না, প্রথমে তো তারা এখানে আসার পরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে একা এসে কাগজ করে পরে ফ্যামিলিকে ডাকলো, বাংলাদেশি ফ্যামিলিকে ডাকলো, এবং সে বাংলাদেশের ফ্যামিলি, আত্মীয়, এবং ধীরে ধীরে যখন লোক বাড়তে থাকলো 2010 পর্যন্ত এটা প্রায় 14-15 হাজার। এটা কোন শহর বেস নরমালি? বিশেষ করে লিসবন ক্যাপিটাল সিটি বেসড, এবং আপনার লিসবনের বাইরেও আরেকটা সিটি আছে আপনার সি পোর্ট এরিয়া, পোর্তো, ওখানেও আপনার প্রায় 500-600-700 লোক হয়ে গেল। আর আরেকটা টুরিস্ট সিটি আছে যেটা হলো আলগার্ভ, সেখানে আলগার্ভ ইজ এ ফেমাস টাউন, রাইট, সেখানেও প্রচুর বাঙালি আমাদের থাকলো। আর এই 3টা ডিস্ট্রিক্ট ছাড়া পুরা পর্তুগালের প্রত্যেক আনাচে কোনাচে আমাদের বাঙালিরা 2-1 2-4 5 জন করে ছিল। এখন বাংলাদেশিদের লাইফস্টাইল তো মানে কি ধরনের কাজে আছেন ওনারা? বেশিরভাগ বাংলাদেশিরা ওখানে ব্যবসা করেন। হ্যাঁ, একটা দোকান। কি ধরনের ব্যবসা? যেমন আমাদের এখানে রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, কিন্তু ওখানে রেস্টুরেন্ট খুব কম। ওরা বেশিরভাগই আপনার ব্যবসা করেছিলেন প্রথম আপনার হোলসেল ব্যবসার উপরে, ইমিটেশন জুয়েলারি, ক্লদিং, মেইন স্ট্রিমে।
এইসব ব্যবসাগুলো তারা স্পেন থেকে ওরিয়েন্টাল মাল কিনে এনে আবার পর্তুগিজদের কাছে বিক্রি করতেন। আচ্ছা, হোলসেল বিক্রি করতেন, এবং পর্তুগিজরা সেগুলো আবার বিভিন্ন বাজারে কিংবা দোকানে সেখানে বিক্রি করত। এবং অন্যান্য যেসব কমিউনিটি, আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে তাদের ব্যবসাটা মেইন স্ট্রিম রিলেটেড ছিল, মানে আমাদের ওরিয়েন্টেড ছিল না। না, আমাদের ওরিয়েন্টেড ছিল না, ওটা একটা মিক্স ছিল। সেখানে শুধু আমরা বিক্রি করতাম, কিন্তু সেখানে চাইনিজরা আমাদের কাছ থেকে কিনতো, কিংবা ইন্ডিয়ানরা কিনতো, অন্যান্য আফ্রিকানরা আমাদের কাছ থেকে কিনতো। ইন্ডিয়ানদের কমিউনিটি কত বড়? ইন্ডিয়ানদের কমিউনিটি একটা সময় বড় ছিল, তারাও আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আর মেইনল্যান্ড ইন্ডিয়ার কমিউনিটি ওখানে খুবই কম। এরা হলো কনভার্টেড ইন্ডিয়ান, যেটা আফ্রিকান ইন্ডিয়ান, যারা মোজাম্বিক, গিনি বিস্তাও এইসব জায়গায় ছিল। ওদের ফার্স্ট জেনারেশন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন ইন্ডিয়া থেকে ওদিকে আফ্রিকা গেছে, এবং আফ্রিকায় লিবারেশনের সময় তারা আবার পর্তুগালে ফিরে আসে, ব্যাক করে চলে আসে। ওরাই বেশিরভাগ, ওরা হাই স্টাবলিশ, তারা অনেক বেশি স্টাবলিশড, যার কারণে ওরা এই আমাদের সোসাইটি বা ইন্ডিয়ান নতুন যারা আসে তাদের সাথে ওদের অ্যাসোসিয়েট না। হ্যাঁ, like they are in different world. Different world. আচ্ছা, এখন যেটা আপনি বলছেন, যে আপনি তো, আমি জানি, ইসলামিক সেন্টার পর্তুগালের ফাউন্ডার, বাংলাদেশ ইসলামিক সেন্টার। জি, বাংলাদেশ। তো এই আপনার ইসলামিক সেন্টার সম্বন্ধে বলুন। বাংলাদেশ ইসলামিক সেন্টার আসলে আমরা যখন দেখলাম একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেশ কিছু দোকান আমাদের হয়ে গেল, লোকজন হয়ে গেল, তো আমাদের মনে একটা খেয়াল আসলো যে এতগুলো লোক আমরা একসাথে, অথচ আশ্চর্যের ব্যাপার আমাদের নামাজের একটা জায়গা নেই। তো সেইটা আমি তখন ভিজিট করি 95, ইংল্যান্ডে আসি 95-এ, এসে আমি অক্সফোর্ডে ওখানে একটা ছোট্ট মসজিদ দেখি আমার মধ্যে একটা ইন্সপিরেশন জাগে, যে মাত্র 300-400 লোকের মধ্যে একটা মসজিদ অক্সফোর্ডে হয়ে গেল, অথচ আমরা এখানে তো মোর দেন 2000, আমরা কেন করছি না? তো আমি যে সমস্ত লোকজনকে ডাকছি, একসাথ করে আমরা ছোট্ট একটা জায়গা নিয়েছি, মাত্র 35 লোক নামাজ পড়তে পারবে এইরকম। আস্তে আস্তে সেটাকে ইনক্রিজ করে আমরা সম্মিলিত কমিউনিটি নতুন একটা জায়গায় ট্রান্সফার করি, যেখানে 80 জন একসাথে পড়তে পারে। 80 জনের পরে 120, তারপর 240। আর 240 যখন হয়ে যায়, তখন আমাদের এই মসজিদের প্রচার এবং প্রসার প্রচুর হয়ে যায়। কারণ হচ্ছে ওটা হলো মেইন সেন্টার এবং সিটি সেন্টার, যেখানে শপিং এর জন্য প্রচুর মানুষ আসে, অন্যান্য মুসলিমরা আসে। ওখানে কি অন্য মুসলিমদের কোনো মসজিদ নাই? আছে, সেটা একটু দূরে, সেখানে যেতে একটু সময় লাগে। তো কিন্তু মেইন সেন্টারে কোনো মসজিদ নাই। এটা ছাড়া মিডিয়া তখন এটা বেশি চোখে পড়ে গেল মিডিয়ার, যে 240 জন লোক এখানে আসা যাওয়া করে এবং জুম্মা হয়। মিডিয়ার লোকেরা খুব উৎপাত শুরু করলো, বিভিন্ন পত্রিকা, টেলিভিশন। এটা কেন উৎপাত? মানে কি ওরা কি মুসলমানদের এখনো ওই লাইনে দেখে? ঠিক সেইটা না, তারা, আমি উৎপাত কথাটা আমার ঠিক না, মানে তারা জানতে চাচ্ছে আসলে তাদের নোটিসে পড়লো আর কি হচ্ছে এখানে। তো আমাদের ইমিগ্রেশনের স্ট্যাটাসের অবস্থানটা কি পর্তুগালে কি নতুন মানুষ আসতে পারতেছে? জি, অলওয়েজ ইটস ওপেন, ইমিগ্রেন্ট কন্টিনিউয়াসলি ওপেন। যেটা হচ্ছে যে একটা আর্টিকেল ছিল না, 88 আর্টিকেল, সেই আর্টিকেল অনুযায়ী কোনো লোক যদি সেঙ্গেন ভিসা থাকে, আর সেঙ্গেন ভিসা থাকলে সে পর্তুগাল টেরিটরিতে যদি থাকে, তাহলে আফটার 6 মান্থ যদি সে কাজ করে এবং কাজের ট্যাক্স পেয়ার হয়, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে 6 মান্থ পরে তার রেসিডেন্ট পারমিটের জন্য, যে আমি এখানে পার্মানেন্ট থাকবো। একটা ওয়ার্ক পারমিট থাকতে হবে তার? না, কিচ্ছু থাকতে হবে না, শুধু সে একটা কাজের চুক্তিপত্র কেউ তাকে দিতে হবে, যে সে কাজ করছে, এরকম একটা ডকুমেন্ট দিতে হবে, জাস্ট এগ্রিমেন্ট অফ ওয়ার্ক বা জব কন্ট্রাক্ট যেটাকে বলা হয়। তো ওই হিসাবে মানুষ আসতেছে? হ্যাঁ, কন্টিনিউয়াসলি মানুষ আসতেছে, লিগেল হচ্ছে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যে পর্তুগালে 2004-এ আরেকটা আইন হলো, যেটা হলো 5 বছর কেউ যদি লিগেলি থাকে এবং সে যদি ট্যাক্স পেয়ার হয় এবং বেসিক পর্তুগিজ জানে এবং ক্রাইমলেস থাকে, তাহলে হি ক্যান অ্যাপ্লাই ফর দ্য ন্যাশনালিটি। এবং এই আওতায় আমাদের প্রচুর লোক, অলমোস্ট 6-7,000 লোক ন্যাশনালিটি পেয়ে গেছে অলরেডি। আচ্ছা জনাবুদ্দিন, আমরা একটু বিজ্ঞাপন বিরতি যাব, বিরতির পরে আবারও আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও শুভেচ্ছা, দেখছেন জিজ্ঞাসা। কথা বলছি আমরা আমাদের অতিথি জনাব রানা তসলিমের সাথে।
তো জনাব দেন আমরা এখন যেটা আপনার কাছে জানতে চাইব ইমিগ্রেশন সম্বন্ধে জানলাম, যে আপনার ব্যক্তিগতভাবে আমরা জানি যে আপনি একজন ইলেক্টেড কাউন্সিলর লিসবন মিউনিসিপ্যালিটির, এবং এটা অত্যন্ত সুখকর এবং একটা ভালো সংবাদ পর্তুগিজ কমিউনিটি এবং বিশেষ করে এনআরবিদের জন্য। তো আপনি কিভাবে মেইন স্ট্রিমের রাজনীতিতে গেলেন এবং কেনই বা গেলেন? আসলে প্রথম যখন আমি শুরু করি আমার লাইফ পর্তুগালে, সেটা হলো 5 জনের মাধ্যমে শুরু করি। তো 5 জনের মাধ্যমে আমরা 1992 পর্যন্ত আমাদের লোকসংখ্যা ছিল মাত্র 12 জন, আর 12 জন নিয়ে ওই সময় বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগাল ফাউন্ড করি। তো এনিওয়ে পরবর্তীতে যেহেতু আমাদের লোক ছিল না, আমাদের মেইন যে জিনিসটা ছিল সেটা হলো মেইন স্ট্রিমের সাথে নিজেকে ইন্টিগ্রেটেড করা। স্পেশালি আমি ওদের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাই, এবং বিশেষ করে ওদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমি নিজে দাওয়াত করি আমার বিভিন্ন ফেস্টিভ্যালের মাধ্যমে, এবং ওরা যখন কোনো প্রোগ্রাম হয় তখন আমাকে ইনভাইট করে। এইভাবে আমি মোটামুটি ওদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর তাছাড়া ওখানকার মিডিয়ার সাথে আমার একটা রিলেশন হয়ে যায়, আপনার বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং নিউজ মিডিয়া যেগুলো পেপার মিডিয়া সেগুলোর সাথে। পরবর্তীতে 2007 সালে আপনার মেয়র ইলেকশন হয়। 2009 আগে 2007 আমি মেইন স্ট্রিম সোশ্যালিস্ট পার্টির সাথে নিজেকে সম্পৃক্ত করি। পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম মানে মেইন কয়টা পার্টি আছে? অনেকগুলো পার্টি, কিন্তু মেইন তো দুটো সাধারণত, যারা আপনার ডেমোক্রেটিক বা রিপাবলিকানদের মতো বা এখানে কনজারভেটিভ লেবারের মতো। তো আপনি সোশ্যাল মানে সোশ্যালিস্ট পার্টি মানে লেফটিস্ট। জি। ক্ষমতাসীন কারা? বর্তমানে আছে আপনার ডেমোক্রেটিকটা, কিন্তু এরা চলে আসবে অন্য জায়গায় সব আমরা সোশ্যালিস্ট, মানে আপনার লোকাল কাউন্সিলগুলো আপনাদের। জি। আচ্ছা, বলছিলেন আপনি। এনিওয়ে, তো যখন আমি মেইন স্ট্রিম পলিটিক্সে 2007 যোগ দেওয়ার পরে ওদের সাথে আমি কাজ করতে থাকি, এবং 2009 যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হয় তখন আমি ক্যাম্পেইন করি মেয়রের পক্ষে। তো মেয়রের পক্ষে ক্যাম্পেইন করার পরে আমাদের সোশ্যালিস্ট পার্টির মেয়র যিনি, উনি উইন করেন। উনি উইন হওয়ার পরে তখন ওনার সাথে আমার হৃদ্যতা এবং রিলেশন আরও বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে 2013 যখন নতুন করে আবার ইলেকশন হলো সেপ্টেম্বরে, তখন মেয়র নিজেই আমাকে বললেন যে আপনি পার্টিসিপেট করেন। তখন আমি বললাম যে আমি পার্টিসিপেট করবো, কিন্তু আমাদের তো লোকজন নেই, আমাদের লোকজন বেশিরভাগই চলে গেছে। বলছে ডাজন্ট ম্যাটার, আমাদের কোনো সমস্যা নেই। তো আমাদের যারা ভোটার, আমাদের দেশে একটা জিনিস হলো যে যাদের পাসপোর্ট আছে একমাত্র তারাই ভোট দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না পর্তুগালে। জি পাসপোর্ট আছে মানে পর্তুগিজ ন্যাশনাল যারা, একমাত্র তারাই ভোট দিতে পারবে। কোনো ইমিগ্রেন্ট যদি তার পর্তুগিজ পাসপোর্ট না থাকে, মানে নন রেসিডেন্ট পর্তুগিজরা ভোট দিতে পারবে না। নন রেসিডেন্ট পর্তুগিজ ভোট দিতে, কিংবা মনে করেন যারা কাজ করতেছে কিংবা যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আছে তারা দিতে পারবে না। অনলি পর্তুগিজ সিটিজেন। তো আমাদের পর্তুগিজ সিটিজেন অলরেডি 2010 to 2013 অলমোস্ট 4,000 to 5,000 পিপল অলরেডি গন আউট। তাহলে আমাকে ভোট দিবে কারা? আর আপনার ওয়ার্ডে কারা ছিল? বাঙালি ছিল? বাঙালি ছিল 10-12 জন হয়তো ছিল বাঙালি, যারা পাসপোর্ট হোল্ডার। দ্যাট মিন্স আপনি ইউ আর ইলেক্টেড বাই দি পর্তুগিজ পিপল। আচ্ছা। তো তখন আমি পার্টিসিপেট করি, এবং এটাকে এত বেশি ফ্ল্যাশ করি না, এত বেশি বলি না লোকজনের কাছে। কারণ হচ্ছে যে একটা পার্টিসিপেশন মেয়র বললো আমি করলাম, কিন্তু উইন করা না করা সেটা তো অন্য ব্যাপার। আর এর পরবর্তীতে যখন উইন করে ফেললাম তখন সবাই জানলো, এবং তাদের সাথে কাজ করা শুরু করছি আর কি। এবং আমি প্রধানত আপনাদের মানে কাউন্সিলে কি ধরনের কাজ হয় লোকালি? আপনার অ্যাজ এ কাউন্সিলর হোয়াট ইজ আপনার জব? আমাদের আসলে কাউন্সিলের হচ্ছে বেশিরভাগ হচ্ছে পলিটিক্যাল জব, কোনো টেবিল জব আমাদের নাই। টেবিল জব আমাদের নাই, কারণ হচ্ছে আমাদের ওখানে প্রত্যেকটা প্যারিশ বা জুনতা বলে, সেই জুনতাগুলোর আন্ডারে আপনার অফিস, যেমন আমাদের বর্তমানে যেটা আছে সেটা হলো সান্তা মারিয়া মায়োর। সান্তা মারিয়া মায়োরের আন্ডারে আমাদের প্যারিশ ছিল মোট 12টা প্যারিশকে একসাথ করে এইবারে প্রথমবারের মতো একটা করা হলো। এবং প্রত্যেক জায়গার মধ্যেই তাদের অফিস আছে, সেই অফিসে ওয়ার্কার আছে যারা কাজ করে, রাইট, যারা কাজ করে। এখানে আমাদের পোস্টগুলো হচ্ছে পলিটিক্যাল পোস্ট। আমরা শুধু মিটিংগুলোতে অ্যাটেন্ড করি এবং বাজেটগুলো আমরা তৈরি করি, এবং আমরা আমাদের যার এলাকার মধ্যে খবর নেই কে কি অবস্থা আছে, পাবলিক রিলেশনটা ক্রিয়েট করি। বাট এইটা সমাধানে আপনারা কোনো কাজ করতে পারেন না? অবশ্যই আমরা করি। ফর এক্সাম্পল, যদি আমাদের দেখি কোনো একজন অসুস্থ হয়ে গেছে, তাকে আমরা তৎক্ষণিক তার নির্দিষ্ট কোথায় ফোন করলে লোক আসবে সে জায়গাতে লোক এসে
তাকে নিয়ে যায় হাসপাতালে, একজন বৃদ্ধকে, কিংবা রাস্তায় একটা সাইনবোর্ড মনে করেন পড়ে গেছে কোনো কারণে বা খুলে পড়ছে, আমরা ওই জায়গায় ফোন করি, ওরা চলে আসে এটা ঠিক করার জন্য। বা কোথাও রাস্তায় গর্ত হয়ে গেছে, এই জায়গাটা ঠিক করতে হবে। বাট কোনো পলিসি মেকিং এ আপনাদের পার্টিসিপেশন নাই? জি, পলিসি মেকিং এ পার্টিসিপেশন শুধু আমাদের মিটিংয়ে আছে, যখন বাজেট কিংবা মাস্টার প্ল্যানে আপনাদের কোনো পার্টিসিপেশন? জি আছে। আপনার পার্টি তো করছে এটা? জি জি, আমার পার্টি মেয়র ইজ দ্য লিডার অফ ইওর পার্টি, তাই না? ইয়েস। আপনাদের কজন কাউন্সিলর আছেন? আমাদের ওখানে হচ্ছে এইরকম, পুরো সিটিতে একজন মেয়র, যেমন আপনার এখানের বরিস জনসন। এরপরে আমাদের যে আপনার লিসবন সিটির মেয়রই আপনার লিডার, তাই না? আপনাদের না, আমার লিসবন সিটির যে মেয়র উনি মনে করেন লন্ডন সিটির যে মেয়র বরিস জনসন, এইরকম তার আন্ডারে যতগুলো আপনার যেমন টাওয়ার হ্যামলেটস আছে, অন্যান্য জায়গা আছে, মানে গ্রেটার লিসবনের একজন। কিন্তু আমার এলাকা যেটা সান্তা মারিয়া মাইয়র, সেখানে মনে করেন লুৎফর রহমান সাহেবের মতো একজন আছেন, লোকাল কাউন্সিল। ওই লোকাল উনি যে প্রেসিডেন্ট বলে ওনাকে, ওনার নিচে আমরা হচ্ছি 22 জন। এটা রিলেটেড কথা আসতেছে, যেমন আপনাদের তো ম্যাক্সিমাম লোক এই দেশে চলে আসছে। জি। হ্যাঁ, আপনার মানে কত লোক এই দেশে আছেন? ইটালিয়ানদের মতো 1004 হবে। 1004। আর পর্তুগালে কত আছেন? পর্তুগালে এখন 3000 আছে। তো দ্যাট মিনস মেজরিটি ইংল্যান্ডে চলে আসছে। মেজরিটি, এবং অন্যান্য দেশে আছে আরো, যেমন আপনার জুরিকে আছে, ফ্রান্স আছে, মানে বাইরে চলে গেছে। হ্যাঁ, এটা প্রধান কারণটা কি? এটা প্রধান কারণ হচ্ছে ইকোনমিক রিসেশন এক, আর দ্বিতীয় কথা হলো পর্তুগাল তো বিগিনিং থেকে আপনার গরিব কান্ট্রি। তো যখন আমরা পর্তুগালে যাই, তখন আমাদের লোকদের একটা টার্গেট থাকে যে আমরা ওখান থেকে একটা পাসপোর্ট নিয়ে অন্য কোনো দেশে চলে যাব। বিগিনিং যে নিয়রটা ইন্টেনশন হলো জাস্ট আই এম গ্যাদার দ্য ডকুমেন্ট দেন গো আউট ফ্রম হিয়ার। এখনো কি একই অবস্থা চলছে, যার কারণে আমাদের ভবিষ্যৎ, আপনি একজন লিডার হিসাবে পর্তুগালে কি আপনি চান না যে বাংলাদেশিরা থাক? আমি অলওয়েজ চাই, এবং সবাইকে আমি খুব ইন্সপিরেশন করি এবং বলি যে তোমরা থাকো, এই ব্যবসা করো। পর্তুগিজরাও তো থাকছে, তাই না? অফকোর্স আমাদের সমস্ত পর্তুগিজরা ওখানে আছে, কিন্তু বাইরেও যাচ্ছে। পর্তুগাল যে বললাম 2 মিলিয়ন ইমিগ্রেন্টস অলরেডি চলে যাচ্ছে। জি। এবং পর্তুগিজরা যাচ্ছে সেটা অন্য হিসাবে, যেমন ব্রিটিশরাও তো আমাদের ওখানে আছে 60,000, এখানে ব্যবসার জন্য যাচ্ছে। অস্ট্রেলিয়ানরা আসছে, রাইট, গ্লোবাল ইন্টারন্যাশনাল থাকবেই। কিন্তু আমাদের লোকেরা যেটা সার্চ করতেছে আপনার নতুন করে, সে তার জীবনের সিঁড়ি খুঁজছে, এবং যারা ভবিষ্যৎ আছে, রাইট, এবং যারা ফ্যামিলি, তারা চিন্তা করতেছে আমার ছেলেকে পর্তুগিজ পড়ায় কি হবে, পর্তুগিজের তো কোনো দাম নেই, আমার ছেলে ইংলিশ পড়ুক, যেহেতু আমার অপরচুনিটি আসছে, সে ইংলিশ পড়ার জন্য ছেলেকে এখানে নিয়ে এসছে। ধর্ম কোন ফ্যাক্টর এখানে? অফকোর্স ধর্ম ইম্পর্টেন্ট। কিছু লোক আছে আমাদের দেশের, আমরা 91% মুসলিমস, আমাদের মধ্যে সে একটা সিম্প্যাথি, ধর্মের একটা অনুভূতি আছেই, যার কারণে অনেকে এখানে এসে বাচ্চাকে আমরা সেইভাবে একটা মাদ্রাসায় ভর্তি করে দিতে পারছি, বেটার লাইফ চাচ্ছে, কিংবা কেউ বাসায় আপনার একজন হুজুর রেখে তাকে পড়াচ্ছে, তারা চিন্তা করতেছে দিস ইজ ফুল সিকিউরড। এবং আরেকটা জিনিস তারা চিন্তা করে পাশাপাশি, যেটা হচ্ছে যে আমাদের এখানকার যে কমিউনিটি অলরেডি 4th জেনারেশন চলতেছে ইউকেতে, তো 4th জেনারেশনের সাথে, এবং এখানে অলমোস্ট 600-700,000 পিপল বাংলাদেশি, তো বিগ কমিউনিটির সাথে যদি আমি আমাকে সম্পৃক্ত করতে পারি, তাহলে মনে হয় আমি ওই অ্যাডভান্টেজটা তো অটোমেটিক চলে আসে, এখানে ফাইট করতে হচ্ছে। রাইট, এই কারণেই বেশিরভাগ লোক এখানে চলে আসছে। তাহলে আমরা দেখতেছি যে পর্তুগালে বাংলাদেশিদের ভবিষ্যৎ খুব একটা আশাব্যঞ্জক না। লাস্ট 20 ইয়ার্সে বা 24 ইয়ার্সে আমি যা দেখলাম, যত মানুষ পর্তুগালে ইন করেছে মোর দ্যান 20,000, কিন্তু কেউই থাকেনি, জাস্ট ট্রানজিট পয়েন্ট। এবং আরেকটা জিনিস সেটা হলো, আমি মনে করব যেটা আমাদের আনফর্চুনেটলি, যে আমাদের ওখানে কোনো ডাক্তার নেই বাঙালি কোনো ইঞ্জিনিয়ার নেই, যেহেতু ট্রানজিট পয়েন্ট, বাঙালি অ্যাডভোকেট নেই, বাঙালি অ্যাকাউন্টেন্ট নেই, বাঙালি কোনো স্কিল লোক ওখানে নেই। কারণ হচ্ছে যদি কোনো স্কিল লোক ওখানে যায়, তাহলে তার টার্গেট থাকে হোয়াট ক্যান আই ডু হিয়ার, আমাকে এখানে ডকুমেন্ট নিয়ে চলে যেতে হবে ইংলিশ কান্ট্রিতে, ওখানে গিয়ে আমি প্র্যাকটিস করবো আমার ডাক্তারি, আমার ইঞ্জিনিয়ারিং, আমার অ্যাডভোকেসি, বেটার লাইফ। যার কারণে আমাদের ওখানে কমিউনিটি এখন পর্যন্ত গড়ে ওঠেনি। শুধু কিছু ব্যবসায়ী আছে যারা এখনো আছে, যতদিন পর্যন্ত তাদের ব্যবসাটা এক্সিস্টেন্স করবে, যখন ব্যবসাটা তাদের ফল হয়ে যাবে তখন তারাও ব্যাক করবে। এবং অনেকেই এখনো স্টিল নাও, বর্তমানে যে লোকগুলো আসছে তারা বিলো 30 ইয়ার্স, 20 to 30 ইয়ার্স, মোস্ট স্টুডেন্টস ফ্রম ইউকে, তারা ওখানে গেছে ডকুমেন্টের জন্য, ডকুমেন্ট পায়ে ফিরে আসবে, এবং তাদেরও ইন্টেনশন যে কখন 5 বছর হবে আর কখন ন্যাশনালিটি পাবো চলে। এটার সাথে আমার শেষ প্রশ্ন আপনাকে, যেহেতু আপনি ইংল্যান্ডে, পর্তুগিজরা ইংল্যান্ডে আসতেছে, বাইরে থেকেও লোক ইংল্যান্ডে আসতেছে, এবং ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ব্রিটিশ বাংলাদেশের অ্যাচিভমেন্ট এখানে অনেক হাই অ্যাচিভমেন্ট, তা আপনার দৃষ্টিতে দ্য বেস্ট অ্যাচিভমেন্ট আমি শুনতে চাই ফর 1 মিনিট। আমাদের ইউকের অ্যাচিভমেন্টটা সেটা আমি 1 মিনিটে বলে শেষ করতে পারবো না, ইটস এ ভেরি বিগ। আর বিশেষ করে ইউকের যারা আসছে সেটা একদিনে হয়নি, যে কথা আছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে।
তো এই 4 জেনারেশনের যে লোকজন এখানে আসছে, আমি যতটুকু জানি এখানে যে আপনার 200 ইয়ার্স আগে থেকে লোকজন এখানে আসা শুরু হয়েছে। তো সেই হিসাবে আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু খুব বেশি যে হয়েছে আমরা সেটাকে বলতে পারবো না, কারণ আমাদের থেকে অন্য কমিউনিটি যারা পাকিস্তানি কমিউনিটি বা ইন্ডিয়ান কমিউনিটি তারা কিন্তু এখনও স্টিল খুব ভালো পজিশনে আছে আমাদের চেয়ে। এখনও আমরা ফুলফিল কোনো মিনিস্টার এখানে পাইনি, এখনও আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক কোন্দল রয়ে গেছে, এখনও সোসাইটিতে অনেক ধরনের প্রবলেম রয়ে গেছে। এই কারণে যারা ইন্টেলেকচুয়াল যারা এই দেশে বসবাস করেন সবাই, সেটা আমার মানে কি বলবো আপিল থাকবে বা আমরা দেখতে চাই যেটা হলো যে আমাদের কমিউনিটি আরও ব্রাইট হয়েছে, আমাদের কমিউনিটি পার্লামেন্টে গিয়েছে এবং আমাদের কমিউনিটির লোকজন তাদের এই বর্তমান যে ব্যবসাটা আছে রেস্টুরেন্ট ব্যবসা যেটা দিয়ে চালু করেছে সেটা থেকে বেরিয়ে হাই কোয়ালিটির ব্যবসাতে তারা চলে যেতে পারে, টেকনোলজি ব্যবসাতে তারা চলে যেতে পারে, হোটেল বড় 5 স্টার হোটেল ব্যবসাতে তারা চলে যেতে পারে। হ্যাঁ, সেগুলো করলে আমাদের ডেভেলপ হবে। এবং লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ইউকেটা হচ্ছে আমরা মনে করি আমাদের গার্ডিয়ান, রোল মডেল হিসেবে, রোল মডেল। যেই কারণে আমি এইটাও চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ইউরোপের দেশে লোকজন আছে, সেই লোকজনের সাথে আমাদের এখানকার যারা আছে এবং যাদের সামর্থ্য আছে তারা যদি কোঅপারেট করে এবং কোনো ধরনের ইনস্টিটিউশন যদিও প্রত্যেকটা দেশে তৈরি করে বাঙালিদের জন্য, সেটা আমি মনে করি পুরো দেশের জন্য। ধন্যবাদ জনাব তাসলিম আপনাকে, সময় শেষ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন জিজ্ঞাসা, কথা বলছিলাম আমরা পর্তুগিজ প্রবাসী কাউন্সিলর জনাব রানা তসলিম উদ্দিনের সাথে। আমরা পর্তুগাল সম্বন্ধে জানলাম, আমাদের এখানে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমাদের ল্যাকগুলো সম্বন্ধে জানলাম, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্বন্ধেও তার যে কিছু উপদেশ আছে। আমার বিশ্বাস আমরা এই উপদেশ কাজে লাগিয়ে আমাদের কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।